প্রিয় বন্ধুরা, আমি সত্যমেব জয়তের চ্যানেল থেকে একটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ আমি আপনাদের শোনাবো এক ভয়ঙ্কর গ্যাংস্টারের গল্প। এই যুবকটির জন্ম হয়েছিল একটি প্রতিষ্ঠিত পরিবারে। ছোটবেলায় সে পড়াশোনা করেছে কনভেন্ট স্কুলে আর আইনের ডিগ্রি নিয়েছে চণ্ডীগড়ের একটি নামী কলেজ থেকে। তবে আজ সে আইনজীবী নয়, সে আজ দেশের অন্যতম কুখ্যাত গ্যাংস্টার। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমি লরেন্স বিশনোয়ির গল্প আপনাদের সামনে প্রস্তুত করতে এসেছি। লরেন্স বিশনোয়ি নামটি এখন ভারতের অপরাধ জগতের একটি পরিচিত ও আতঙ্কজনক নাম। তার জীবন বৃত্তান্ত হিন্দি সিনেমার চেয়ে কিছু কম না। তিনি তার অপরাধী জীবনের মাধ্যমে সমগ্র উত্তর ভারতের ওপর এক ধরনের আধিপত্য বিস্তার করেছেন। কিভাবে একটি সাধারণ পরিবারের সন্তান একজন নির্ভীক গ্যাংস্টার হয়ে উঠলেন এবং অপরাধ জগতের অন্ধকারে প্রবেশ করলেন, আজ সেই কাহিনী আপনাদের সামনে তুলে ধরব। সালটা ছিল 1993। লরেন্স বিশনোয়ি পাঞ্জাবের ফাজিলকা জেলার দুতারাওয়ালি গ্রামে একটি অতি সাধারণ পরিবারে 12 ফেব্রুয়ারি 1993 সালে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন পুলিশের প্রাক্তন কনস্টেবল, যিনি 1997 সালে পুলিশ বাহিনী ছেড়ে কৃষিকাজ শুরু করেছিলেন। লরেন্স বিশনোয়ির জন্ম হয়েছিল এক বিশিষ্ট বিশনোয়ি সম্প্রদায়ের পরিবারে। বিশনোয়ি সম্প্রদায়ের মানুষরা মূলত প্রকৃতি ও পশু পাখির রক্ষাকর্তা হিসেবে পরিচিত। এই সম্প্রদায়ের নিয়ম ও আদর্শ অনুযায়ী মানুষদের জীবনযাপন ও মূল্যবোধ শুদ্ধ, শান্তিপূর্ণ এবং সর্বদাই পরিবেশ বান্ধব। শৈশবে তিনি সাধারণ জীবনযাপন করতেন এবং শিক্ষাক্ষেত্রে বেশ মেধাবী ছাত্রও ছিলেন। কিন্তু কৈশোরে তার চিন্তাভাবনায় পরিবর্তন আসে এবং ধীরে ধীরে তিনি সমাজে প্রতিষ্ঠিত নিয়ম ও আদর্শ থেকে বিচ্যুত হতে থাকেন। কৈশোরেই তিনি অপরাধ জগতের প্রতি আকৃষ্ট হতে থাকেন এবং নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। লরেন্স বিশনোয়ি পড়াশোনার জন্য চণ্ডীগড়ের একটি কলেজে ভর্তি হন, যেখানে তিনি ছাত্র রাজনীতিতে অংশগ্রহণ করেন। কলেজ জীবনে তিনি প্রথমবার ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং এখান থেকেই তার অপরাধ জীবনের সূত্রপাত ঘটে। তখন থেকে তিনি বিভিন্ন ছাত্র দলের সঙ্গে যুক্ত হয়ে শক্তিশালী নেতাদের সঙ্গে যোগাযোগ তৈরি করেন। এই সময়ই তার মেধা, প্রভাব এবং নেতৃত্বদানের ক্ষমতা তাকে একটি গ্যাং তৈরিতে সাহায্য করে। এরপর এই সাধারণ ছেলেটি হয়ে ওঠে অপরাধ জগতের এক অন্যতম আলোচিত অধ্যায়। তিনি বলিউড অভিনেতা সালমান খানের বিরুদ্ধে শত্রুতা ঘোষণা করেন। বিশনোয়ি সম্প্রদায় চিরকাল প্রকৃতি ও পশুদের প্রতি দায়বদ্ধ ছিল। রাজস্থানের কৃষ্ণ হরিণ বিশনোয়ি সম্প্রদায়ের কাছে পবিত্র প্রাণী হিসেবে বিবেচিত। সালমান খান একসময় রাজস্থানে কৃষ্ণ হরিণ শিকারের অভিযোগে অভিযুক্ত হন, যা বিশনোয়ি সম্প্রদায়কে ক্ষুব্ধ করে। লরেন্স বিশনোয়ি বারবার হুমকি দেন যে সালমান খানের জন্য কালো হরিণ হত্যা অপরাধের জন্য প্রতিশোধ নেবেন। তার এই হুমকি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এবং ভারত জুড়ে খবরের শিরোনাম হয়ে ওঠেন তিনি। সালমান খানকে হত্যার পরিকল্পনার অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করেন, তবে তিনি জেলে থেকেই এই হুমকি এবং পরিকল্পনা অব্যাহত রাখেন। এরপর লরেন্স বিশনোয়ি বারবার হুমকি দেন যে সালমান খানের জন্য কালো হরিণ হত্যার অপরাধের প্রতিশোধ তিনি নেবেন। তার এই হুমকি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এবং ভারত জুড়ে খবরের শিরোনাম হয়ে ওঠেন তিনি। সালমান খানকে হত্যার পরিকল্পনার অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তারও করে, তবে তিনি জেলে থেকে এই হুমকি ও পরিকল্পনা অব্যাহত রাখেন। তার এই কঠোর মনোভাব এবং প্রতিশোধ পরায়ণ আচরণ লরেন্স বিশনোয়িকে আরও কুখ্যাত করে তোলে। এরপর লরেন্স বিশনোয়ি অপরাধ জগতে এতটাই প্রভাবশালী হয়ে ওঠে যে পুলিশের বারবার অভিযানেও তা বন্ধ করা যায়নি। তিনি গ্রেপ্তার হয়ে জেলে থাকা অবস্থায়ও বিভিন্ন অপরাধ পরিচালনা করতেন এবং বিভিন্ন অপরাধমূলক কাজের নির্দেশ দিতেন। তার সঙ্গীরা জেলের বাইরে থেকেই তার নির্দেশ অনুযায়ী কাজ করত এবং অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যেত। এমনকি তার গ্যাংয়ের প্রভাব এতটাই ব্যাপক ছিল যে জেল থেকেও তিনি একজন মাফিয়া ডনের মতোই কাজ পরিচালনা করতে পারতেন। জেলের ভিতরে থাকা অবস্থাতেও তিনি পুলিশের কাছে নানা সময় নানা চ্যালেঞ্জ ছুড়ে দেন এবং পুলিশও তাকে নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায়। বিভিন্ন সময়ে পুলিশ বিভিন্ন তদন্ত এবং অভিযান পরিচালনা করলেও লরেন্স বিশনোয়ির অপরাধমূলক কার্যকলাপ বন্ধ করা সম্ভব হয়নি। এভাবে জেলে থেকেও
তিনি অপরাধের রাজ্যে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেন। লরেন্স বিশনোই বর্তমানে আহমেদাবাদের সাবরমতী জেলে বন্দী। তবে এই অবস্থাতেও তার কার্যক্রম থেমে নেই। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাটের মাধ্যমে সে তার নির্দেশনা দিয়ে যাচ্ছে। মহারাষ্ট্রের মুম্বাইয়ে তার এক অনুগামী মোহাম্মদ জিশান আক্তার নিয়মিত নজর রাখে কে কোথায় যাচ্ছে তা বোঝার জন্য। বলা হয় জেলের ভেতর থেকে বিশনোই এই নির্দেশগুলো দিয়ে থাকে। লরেন্স বিশনোইর জীবন কাহিনী যেমন আকর্ষণীয় তেমনই ভীতিকর। একজন সাধারণ পরিবারের ছেলে থেকে কিভাবে ভারতের অন্যতম কুখ্যাত গ্যাংস্টার হয়ে উঠলেন, তার এই যাত্রা যেন এক চমকপ্রদ কাহিনী। তার জীবন সমাজের জন্য এক দুঃখজনক অধ্যায় এবং অপরাধ জগতে এক বিপজ্জনক প্রতীক। লরেন্স বিশনোইর দল আজ শুধুমাত্র দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, তাদের হাত ছড়িয়ে গেছে আন্তর্জাতিক পরিসরে। বিভিন্ন দেশেও তাদের যোগসূত্র আছে। বিভিন্ন অপরাধমূলক সংগঠনের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে, যা আইন শৃঙ্খলা বাহিনীর জন্য এক বিরাট চ্যালেঞ্জ। সালমান খানকে মৃত্যুর ধমকি দেওয়ার পিছনে লরেন্স বিশনোই দাবি করেন যে বাবা সিদ্দিকী, সালমান খান এবং দাউদ ইব্রাহিমের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, আর এই সম্পর্কই তার মৃত্যুর কারণ। বিশনোইর দল তাদের পরিষ্কার বক্তব্য দেয় যে কেউ দাউদ ইব্রাহিম বা সালমান খানের সাথে যুক্ত থাকলে তার বিরুদ্ধে তারা শত্রুতা ঘোষণা করবে। লরেন্স বিশনোই গ্যাংয়ের প্রধান এবং তার বড় ভাই হিসেবে পরিচিত গোল্ডি বারার কানাডা থেকে এই গ্যাং পরিচালনা করেন। 2-2.5 বছর আগে পাঞ্জাবি গায়ক সিধু মুসলিওয়ালার হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন এই গোল্ডি বারার। তিনি নিজেই সিধু মুসলিওয়ালার চলাফেরার উপর নজরদারি করতেন এবং ঠান্ডা মাথায় তার মৃত্যুর পরিকল্পনা করেছিলেন। লরেন্স বিশনোই সম্পর্কে তার গ্রামবাসীদের মতামত, ছোটবেলায় সে খুবই বাধ্য ছিল, কখনো কারো সঙ্গে ঝগড়া করেনি। তবে কলেজে পড়ার জন্য গ্রাম ছেড়ে যাওয়ার পর তার জীবনে এক ভয়ঙ্কর পরিবর্তন আসে। সেখান থেকেই অপরাধ জগতে তার প্রথম পদক্ষেপ। 2008 সালে কলেজের ছাত্র সংসদ নির্বাচনের সময় ক্ষমতার লড়াই তীব্র রূপ নেয়। লরেন্সের বন্ধু রবিন বারার প্রার্থী ছিলেন। প্রতিযোগীরা এতটাই শত্রুভাবাপন্ন ছিল যে যে কোনো উপায়ে প্রতিদ্বন্দ্বীকে সরাতে চাইছিল। এই সময় বিশনোই প্রথমবার তার বন্ধুর কাছ থেকে একটি রিভলভার নিয়ে প্রতিদ্বন্দ্বীর দিকে সরাসরি গুলি ছোড়েন। এটাই ছিল অপরাধ জগতে তার প্রথম পদক্ষেপ। এই ঘটনায় প্রথমবারের মতো তার জেল হয়, আর এখান থেকে অপরাধ জগতে তার গভীরভাবে প্রবেশ শুরু হয়। জাতীয় তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী জেলে থেকে সে শিখেছিল কিভাবে বড় বড় গ্যাং পরিচালিত হয় এবং অপরাধমূলক সিন্ডিকেট কিভাবে কাজ করে। জেলের বাইরে বেরিয়ে সে অপরাধ জগতে আরও বেশি শক্তিশালী হতে চায়। অন্যদিকে লরেন্সের অন্যতম সঙ্গী সত্যেন্দ্র সিং ওরফে গোল্ডি বারার চলে যায় কানাডায়। সেখানে প্রো খালিস্তানি গোষ্ঠীর সঙ্গে তার যোগাযোগ তৈরি হয়, যারা তাকে অত্যাধুনিক অস্ত্র এবং প্রচুর অর্থ দিতে রাজি হয়। এই খালিস্তানি মিলিট্যান্টদের নাম ছিল বাবর খালসা ইন্টারন্যাশনাল। জাতীয় তদন্ত সংস্থার সূত্র থেকে জানা যায় এই প্রো খালিস্তানি দলটি কোনো ছোট গোষ্ঠী ছিল না, এটি ছিল একটি ভয়াবহ গোষ্ঠী। বাবর খালসা ইন্টারন্যাশনাল নামক এই দলটি একবার মন্ট্রিয়েল থেকে দিল্লিগামী একটি ফ্লাইটে আইডি বিস্ফোরণ ঘটিয়েছিল, যেখানে 329 জন যাত্রী নিহত হয়েছিল। এই ধরনের গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে লরেন্স বিশনোই দল তাদের শক্তি আরও বাড়ায়। লরেন্স বিশনোইর সঙ্গে যুক্ত ছিল নতুন গ্যাংয়ের সদস্যরা সচিন থাপার, আনমোল বিশনোই, বিশ্বজিৎ সিং, কালা জাঠেদি এবং কালা রানা। এর মধ্যে আনমোল বিশনোই ছিল তার নিজের ভাই। এই সকল সদস্যরা তাদের নিজ নিজ অঞ্চলে লরেন্সের হয়ে কাজ শুরু করে এবং তাদের মাধ্যমে এই গ্যাংয়ের অপরাধ সাম্রাজ্য বিস্তৃত হয়। ধীরে ধীরে এই শক্তিশালী নেটওয়ার্ক ভারত থেকে শুরু করে আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে পড়ে। এভাবেই এক সরল শান্ত গ্রামের ছেলে হয়ে উঠল দেশের অন্যতম ভয়ঙ্কর গ্যাংস্টার। তার নেতৃত্বে পরিচালিত অপরাধের সাম্রাজ্য শুধু দেশের জন্য নয়, বরং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য এক বড় হুমকি। আমাদের সমাজকে এমন বিপদ থেকে সুরক্ষিত রাখা জরুরি। লরেন্স বিশনোইর দলে এখন বর্তমানে 700 জনেরও বেশি সদস্য রয়েছে। তাদের যোগাযোগের ধরন অত্যন্ত গোপনীয়, যেখানে এক সদস্য শুধুমাত্র তার ঊর্ধ্বতন সদস্যকেই চেনে। এ যেন এক সুনিপুণ কাঠামো, যেন
ক্রিপ্টোকারেন্সির মতোই, যেখানে লেনদেনের সম্পূর্ণ বিবরণ অজানা থেকে যায়, এই গোপন জাল দিয়ে তারা নিজেদের শক্তিশালী করে তুলেছে। লরেন্স বিশনোই 2018 সালে প্রথম জনসমক্ষে আসে, যখন সে পুলিশ হেফাজতে ঘোষণা করে, আমি সালমান খানকে হত্যা করব। তার এই ঘোষণা সবার নজর কেড়ে নেয়। কিন্তু কেন সে এমন বলল? কারণ বিশনোই সম্প্রদায়ের কাছে একটি ঘটনা তার কাছে বড় অপরাধ বলে মনে হয়েছিল। এই ঘটনাটি ঘটেছিল 1998 সালে, যখন সালমান খান একটি ছবির শুটিংয়ের সময় তার সহ অভিনেতা টাবু, সোনালি বেন্দ্রে এবং সাইফ আলী খানের সঙ্গে একটি জিপে গেছিলেন। সেই রাতে 2টোর দিকে 2টি কৃষ্ণমৃগ মৃত অবস্থায় পাওয়া যায়। গ্রামবাসীরা বলে সেই রাতে 2 রাউন্ড গুলি ছোড়া হয়েছিল। বিষ্ণুই সম্প্রদায়ের বিশ্বাস, কৃষ্ণমৃগ তাদের প্রতিষ্ঠাতা গুরু জাম্বেদশ্বরের প্রতীক। লরেন্স বিশনোই মনে করে সালমান খান তাদের গুরু জাম্বেদশ্বরের প্রতীককে হত্যা করেছেন এবং এজন্য সালমানের উচিত মন্দিরে গিয়ে সবার সামনে ক্ষমা চাওয়া। কিন্তু সালমান খান ও তার পরিবার এ নিয়ে আপত্তি জানায়। তারা মনে করে সালমান কোনো কৃষ্ণমৃগ হত্যা করেননি। সালমান খানের এই কৃষ্ণমৃগ হত্যার কাহিনীটি সেই সময়ে তোলপাড় করে দিয়েছিল। এই ঘটনা আদালতে গড়ায় এবং সালমান খানকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে প্রমাণের অভাবের পরে তিনি জামিন পান। এর ফলে বিশনোই সম্প্রদায়ের মনোভাব আরও তীব্র হয় এবং লরেন্স বিশনোই সালমানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা আরও দৃঢ় করে। 2023 সালের মার্চ মাসে সালমান খানের পরিবারকে আরেকটি হুমকি মেল আসে। এই মেলটি তাদের আরও আতঙ্কিত করে তোলে এবং তারা পুলিশকে জানায় লরেন্স বিশনোইয়ের এই গ্যাং তাদের হুমকির মাধ্যমে সালমান খান ও তার পরিবারকে মানসিকভাবে দুর্বল করতে চায়। লরেন্স বিশনোইয়ের কাছে সালমান খান এখন শুধুই প্রতিশোধের প্রতীক। বিশনোই সম্প্রদায়ের প্রতি তার এই ভক্তি এবং সালমান খানের সঙ্গে তার দ্বন্দ্ব এই প্রতিশোধের গল্পকে কখনো শেষ হতে দিচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনী এবং সালমান খানের পরিবার এই হুমকির মুখোমুখি দাঁড়িয়ে আছে, কিন্তু প্রতিশোধের এই অন্ধকার জাল কবে ছিন্ন হবে তা আজও অজানা। লরেন্স বিশনোই সরাসরি মিডিয়া সাক্ষাৎকারে ঘোষণা দেয়, আমি সালমান খানের অহংকার ভাঙব এবং আমি তাকে হত্যা করব। তার কথা এক ভয়ানক সতর্কবার্তা হিসেবে প্রতিফলিত হয়। লরেন্সের মতে এই লড়াই শুধুই প্রতিশোধের জন্য। আজও লরেন্স গ্যাং শুধু সালমানকেই নয়, সালমানের ঘনিষ্ঠদেরও হুমকি দিচ্ছে। এর প্রমাণ হিসেবে দেখা যায় 12ই অক্টোবর বাবর সিদ্দিকী, যিনি সালমানের কাছের একজন হিসেবে পরিচিত, তাকে হত্যা করা হয়। এই ঘটনাটি সবার মধ্যে আরও আতঙ্ক তৈরি করে, বিশেষ করে সালমানের পরিবারে। 18ই অক্টোবর সালমানকে আবার হুমকি দিয়ে বলা হয় যে এই পুরো বিষয়টি মিটিয়ে দিতে 5 কোটি টাকা দিতে হবে। প্রশ্ন থেকে যায়, এই অর্থ কি কৃষ্ণমৃগ হত্যার প্রতিশোধের জন্য নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? জনসাধারণের মনে বিভক্ত মতামত রয়েছে। কিছু লোক সালমানের পাশে আছে, আবার কিছু লরেন্সের পক্ষে। সরকার এই হুমকির পর সালমান খানের নিরাপত্তা বাড়ানোর জন্য Y+ সিকিউরিটির ব্যবস্থা করেন। সালমান নিজেও নিজের নিরাপত্তা নিশ্চিত করতে 2 কোটি টাকার নিসান SUV কিনেছেন। এখন তার শুটিংয়ের সময় পুরো সেটও স্ক্যান করা হয়, যাতে তার নিরাপত্তা বজায় থাকে। লরেন্স সম্পর্কিত প্রত্যেকটি খবর আমরা বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকি, কিন্তু অপরদিকে যদি আমরা কখনো তার পরিবারের মতামত নিই বা যে গ্রামে লরেন্স ছোট থেকে বড় হয়েছে তাদের মতামত নিই, তাহলে জানা যায় যে লরেন্স ছোটবেলায় ছিলেন একজন গড়পড়তা ছাত্র। তিনি শান্ত ও অন্তর্মুখী স্বভাবের ছিলেন। শৈশবে কোনো অপরাধ প্রবণতা তার মধ্যে ছিল না। এছাড়া লরেন্সের পূর্বপুরুষরা ছিলেন সন্ন্যাসী। আজও গ্রামের লোকেরা তাদের সম্মান করে চলে। লরেন্স নিজেও হনুমানজির ভক্ত এবং তিনি হনুমানজির পুজো করেন এবং সূর্য প্রণামও করেন প্রতিদিন সকালে। এছাড়া তিনি এবং তার দল 3টি নিয়ম মেনে চলে। 1. বিয়ে করা যাবে না, 2. মাংস খাওয়া যাবে না, আর 3. কোনো রকম মাদক দ্রব্যের সেবন করা যাবে না। লরেন্সের কোড নেম গুরুজি। এত কিছুর পরেও যখন সংবাদ মাধ্যমে এসে লরেন্স নিজেই কথা বলেছেন, তখন তিনি পরিষ্কার এই কথাটি বলেছেন যে তিনি এখনও কোনো অন্যায় করেনি।
এতগুলো কেস তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, তাকে প্রত্যেকটা কেসের মধ্যে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আমি এখানে আপনাদের সঙ্গে কিছু ছোট ছোট ভিডিও শেয়ার করব এখন, এবং তারপর আমি আমার নিজের মন্তব্য রাখব। আপনারা দেখুন। ये लॉरेंस बिश्नोई, अनमोल बिश्नोई का घर है, जहां पर इस वक्त सन्नाटा पसरा हुआ है। जो लॉरेंस के बुजुर्ग माता पिता हैं वो सुरक्षा कारणों से कहीं और रहते हैं, और यहाँ पर लॉरेंस बिश्नोई, अनमोल बिश्नोई का बचपन जो है वो यहाँ पर गुजरा है। यहीं पर दोनों भाई खेला कूदा करते थे। 10वीं तक लॉरेंस बिश्नोई ने अबोहर से पढ़ाई की और उसके बाद वो चंडीगढ़ चले गया। लेकिन ये घर में अब दोनों भाई शायद ही कभी वापस लौट कर आ पाए, क्योंकि लॉरेंस बिश्नोई गुजरात की साबरमती जेल में बंद है और उसके ऊपर जितने मुकदमे चल रहे हैं शायद उनका निपटारा जब तक होगा तब तक उसकी उम्र करीबन 60 साल से ऊपर पहुंच जाएगी। हमारे साथ यहाँ पर लॉरेंस बिश्नोई के एक स्कूल के दोस्त हैं, शुभम बिश्नोई, जो यहाँ पर किन्नू की खेती करते हैं, और स्कूल में लॉरेंस इनके साथ पढ़ाई करता था। शुभम भाई, ये गांव के बारे में थोड़ा जानना चाहेंगे। कौन समुदाय के लोग यहाँ पे रहते हैं, कितनी जनसंख्या है? ये फाजिलका जिले का तहसील अबोहर का दुतारा वाली गांव है, और यहाँ के ऊपर हमारी बिश्नोई कम्युनिटी मेनली यहाँ पे रहती है सारी। और ये हमारे 16 गांव हैं यहाँ पे तहसील में आसपास, जो सारे मेनली बिश्नोई कम्युनिटी के रहने वाले यहाँ पे लोग रहते हैं। ये जो घर है ये लॉरेंस बिश्नोई का पैतृक घर है? हाँ जी, ये उसका पैतृक घर है, और यहाँ पे ही उसका बचपन गुजरा है। इसी गांव में सारे यहाँ पे मिलजुल के रहते थे और अभी भी रहते हैं। अरे यहाँ के जो घर हैं ये सारे एक दूसरे से मतलब रिलेशन में हैं, मिलजुल के रहते हैं। तो इस वजह से या मतलब लॉरेंस का कभी कोई भी लोकल लेवल पे सरपंची के इलेक्शंस में या कोई और बड़े इलेक्शंस में, इसी गांव में नहीं मतलब आसपास के सारे गांवों में लॉरेंस के नाम पे कभी ऐसे वोट नहीं मांगे जाते, या ऐसे कोई उसकी धमकी नहीं आती कि इसको जिताना है, उसको जिताना है, इसको हराना है। ऐसा कभी कुछ नहीं होता। ये बाहर के जो लोग हैं इन्होंने मतलब अफवाह बना रखी है, जो ग्राउंड रियलिटी है वो बहुत अलग है। मैंने कल लॉरेंस बिश्नोई की वीडियो देख रहा था, बहुत सारी वीडियो देखी मैंने। मैं जानता नहीं था पहले तो, लेकिन मैंने उस बंदे को देखा। वो बंदा यार एक तो इतना मासूम और इतना खूबसूरत, और ये लंबी लंबी उसकी मूंछ है। वो मुझे कहीं से कहीं तक तो बदमाश नहीं लग रहा था भाई, जो मेरा अब पर्सनल ओपिनियन है। अब आप उसको क्या समझो क्या नहीं समझो, देखो वो पर्सनली मैं किसी को अटैक नहीं करना चाहता। मुझे वो बंदा कहीं से भाई इतना सीधा साधा है यार, मासूम सा बंदा, वो बदमाश लगे वो किसी को धमकी देगा। ये तो बस ये है कि किसी का नाम है, कोई काम पीछे कर रहा है, बदनाम बेचारे को करा जा रहा है। দেখুন বন্ধুরা, লরেন্স বিশ্নোই সম্পর্কে পুরো তথ্যটি পড়ার সময় এবং দেখার সময় বারবার বিভিন্ন জায়গায় খুঁজে আমার একটা কথাই মনে হয়েছে, যদিও এটি আমার নিজের ভাবনা, যে কেউ কখনো জেলে বসে কি 700 জন শুটার তৈরি করতে পারে? যদি তৈরি বা করে থাকে, কার ওপর ভরসা করে তৈরি করেছে? এত বড় দল জেলে বসে সে কী করে চালায়? যদি অন্যান্য তথ্য দেখি তাহলে লরেন্স বিশ্নোই একজন অত্যন্ত স্বাভাবিক ভদ্র ছেলে। জেলের মধ্যেও তার এই একই ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, মানে সে একই রকমভাবে ভালো স্বভাবের মানুষ, এবং সেখানেও কোনো ঝামেলা সে করে না। সেই মানুষটি সম্পর্কে যদি ভাবি, তাহলে কি তার পক্ষে এই 700 জন শুটার জেলে বসে তৈরি করা আর এত বড় বড় মার্ডারের প্ল্যান করা কি সম্ভব? নাকি জেনে বুঝে তাকে ফাঁসানো হচ্ছে? জেনে বুঝে তার উপর এক একটা করে কেস চাপিয়ে দেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে লরেন্স বিশ্নোইর মতো আর কেউ রুখে দাঁড়াতে না পারে, মুখ খুলতে না পারে। জানি না, খুব সামান্য ছোট্ট বুদ্ধিতে আমার তাই মনে হয়। আপনাদের কি মনে হয় জানাবেন, অবশ্যই জানাবেন। তবে কারো সম্পর্কে বিচার করার আগে একটা জিনিস মাথায় রাখবেন, আমরা চতুর্দিকে যা দেখছি, খুব স্বাভাবিকভাবে এই লরেন্স বিশ্নোই কেসটি দেখে মনে হচ্ছে এই ছেলেটিকে ফাঁসানো হয়েছে, আমার তাই মনে হয়। থ্যাংক ইউ বন্ধুরা, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আপনাদের মতামত জানার জন্য আমি অপেক্ষায় থাকব, এবং যদি গল্পটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, এবং আপনারা বলবেন আপনাদের কী ধরনের
গল্প পছন্দ, কী ধরনের গল্প বললে আপনাদের ভালো লাগবে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।